আমরা যদি আগে এক হতে চাই তাহলে আলোচনার ভিত্তিতে আমরা যে কাউকে সামনে রাখতে পারি, কারণ এই দলটা কোনো পারিবারিক দল হবে না। এমন না যে আজকে নুরুল হক নূর সভাপতি হচ্ছেন বলে আগামীকাল নাহিদ ইসলাম সভাপতি হতে পারবেন না। রাজনীতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে না যে একদিকে বিএনপি, অন্যদিকে তো মধ্যপন্থী আরেকটা দল দরকার। বাংলাদেশে তো এখন ওই ধরনের মধ্যপন্থী দল নাই। হ্যাঁ, একদিকে জাতীয়তাবাদ, অন্যদিকে ইসলামিক রাজনীতি, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা রয়েছে আরেকটা গণতান্ত্রিক রাজনীতি, আরেকটা মধ্যপন্থার রাজনীতি, এবং সেই সম্ভাবনা আমি মনে করি একমাত্র গণ অধিকার পরিষদ এবং এনসিপি কে কেন্দ্র করে আছে। অন্য কোনো দলকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের সম্ভাবনা নাই। অন্যথায় যখন এই দুটি দল এক হওয়ার আলোচনা সামনে আসলো, দেখেন সারা বাংলাদেশে কিন্তু হইচই পড়ে গেছে। সুতরাং এই দুটি দল যদি আগামীতে এক হতে পারে তাহলে একটি পজিটিভ রাজনীতির জন্ম নিবে, এবং এই সারা বাংলাদেশের তারুণ্য যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, আমার মনে হয় সেই তারুণ্য সবাই কিন্তু এই গণ অধিকার পরিষদ বলেন, এনসিপি বলেন বা নতুন দল বলেন, এই নতুন যাত্রায় তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হবে। আমরা যদি আগে এক হতে চাই তাহলে আলোচনার ভিত্তিতে আমরা যে কাউকে সামনে রাখতে পারি, কারণ এই দলটা কোনো পারিবারিক দল হবে না। এমন না যে আজকে নুরুল হক নূর সভাপতি হচ্ছেন বলে আগামীকাল নাহিদ ইসলাম সভাপতি হতে পারবেন না। অর্থাৎ এই দলের যে কাঠামো, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে দুইবারের বেশি কেউ দলীয় প্রধান হতে পারবে না। সুতরাং কে দলীয় প্রধান হলো এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। যেখানে একজন কর্মীর বক্তব্যের মূল্যায়ন থাকে, যেখানে কমিটিতে যারা আছেন তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা থাকে, তাদের বক্তব্যকে মূল্যায়ন করা হয়, যেখানে আসলে শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক যা বলবে আর সেটাই বাস্তবায়িত আপনার হয়ে যাবে, এই জিনিসটা থাকবে না, সেখানে কে সভাপতি হলো কে সাধারণ সম্পাদক হলো এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আমরা এক হতে পারছি কিনা। যে আলোচনা হয়েছে, আমরা বলেছি যে নুরুল হক নূর এবং নাহিদ ইসলাম যেহেতু তারা দুজন একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন এবং তাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, সুতরাং তাদের দুজনের নেতৃত্বে একটা সমন্বয় আসা দরকার। এখনো পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসি নাই যে অমকের নেতৃত্ব এখানে সভাপতি, অমক সাধারণ সম্পাদক, এটা এখনো পর্যন্ত চূড়ান্ত জায়গায় আসেনি। আমরা জাস্ট তাদেরকে প্রস্তাব দিয়েছি, তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছে, এটা এখনো পর্যন্ত আলোচনা স্টেজে রয়েছে। এখানে তো পয়েন্টের বিষয় না, এখানে আদর্শের বিষয়, নীতির বিষয়, কর্মসূচির বিষয়, এখানে গঠনতন্ত্রের বিষয়। তাদের গঠনতন্ত্র আমাদের গঠনতন্ত্র মোটামুটি 80% মিল রয়েছে, তাদের আদর্শ লক্ষ্যের সাথে আমাদের 100% মিল রয়েছে, তাদের উত্থান আমাদের উত্থান, তাদের রাজপথের সংগ্রাম আমাদের সংগ্রামের সাথে হুবহু মিল রয়েছে। এইখানে আসলে এই সংগ্রামের বিষয়, লক্ষ্য, উদ্দেশ্য, এগুলোকে মিল রেখে আমরা সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছি। এখানে কোনো নতুন কোনো পয়েন্টের বিষয় না। কথা হলো যে আমরা আদর্শিক রাজনীতির চর্চাটা করতে চাই কিনা। তারাও সেই আদর্শিক রাজনীতি করতেছে, আমরাও করছি। এই জন্য এই দুই আদর্শকে আমরা সেপারেট না রেখে আমরা এক জায়গায় আনতে চাচ্ছি। গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। দেখেন, আমরা হাসিনার আমলে আক্রমণের শিকার হয়েছি, আক্রান্ত হয়েছি, জেলে গিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমাদের উপরে এই সরকারের বাহিনী কিন্তু আক্রমণ করছে। সেনাবাহিনীর কতিপয় সদস্য, পুলিশের কতিপয় সদস্য, তারা কিন্তু নুরুল হক নূরকে যেভাবে আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, যারা রাজনীতি সম্পর্কে সচেতন, যারা রাজনীতি সম্পর্কে জানার চেষ্টা করে, পুরো বিশ্বের মানুষ, এই সচেতন মানুষ, তারাও কিন্তু অত্যন্ত আমার মনে কষ্ট পেয়েছে যে এইভাবে নুরুল হক নূরের উপর হামলা করা হলো। এটা কি কল্পনা করা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এইভাবে দুইটা বাহিনীর কতিপয় সদস্য নুরুল হক নূরকে চিনে নাকে বলেন, তারপরও তাকে দেখে এইভাবে একের পর এক হত্যার উদ্দেশ্যে তার উপর আক্রমণ করেছে? কেন করেছে? অবশ্যই তার গ্রহণযোগ্যতা আছে, অবশ্যই তিনি কারো না কারোর জন্য থ্রেট, তাকে দমন করা, থামিয়ে দেওয়া, তার কণ্ঠকে রুদ্ধ করা। তো কেন? হাসিনাও একই কাজ করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। তার মানে কি? তার মানে কি আমাদের জনপ্রিয়তা কমে গেছে? আজকে আপনি খোঁজ দেন, আমি এখনো পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি না এই ঘটনার পরে, যেখানে গিয়েছি আমি শুধুমাত্র উত্তর দিতে দিতে আমি আসলে এক প্রকার বিরক্ত হয়ে গিয়েছি। আমার কাছে সবাই প্রশ্ন করে নুরুল হক নূর কেমন আছে, নুরুল হক নূর কেমন আছে। এবার আমি কতজনের উত্তর দিব? যেখানে যাই আমাকে এটা ফেস করতে হয়। আপনারা তো আমাকে প্রশ্ন করেন না? তো এইটা তো আপনাকে ভাবতে হবে যে নুরুল হক নূরের গ্রহণযোগ্যতা কোথায়, আমাদের দলের গ্রহণযোগ্যতা কোথায়। আজকে আমরা হাসিনার আমলে সুযোগ পাইনি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেন আমাদের সাথে কত বৈষম্য করা হয়েছে। আমরা যারা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করলাম, আমার মনে হয় যে এই সরকার যদি কোনো দলের সাথে সব থেকে বেশি বৈষম্য করে, কোন দলকে সব থেকে বেশি কণ্ঠাসা করার চেষ্টা করে, সেটা হলো গণ অধিকার পরিষদ। কারণ এই উপদেষ্টা পরিষদের কেউ কেউ মনে করে
যে আমাদেরকে সুযোগ দিলে আমরা হয়তো তাদের যে প্রত্যাশিত দল বা সংগঠন বা তারা যাদেরকে পছন্দ করে তাদেরকে আমরা হয়তো ছাড়িয়ে যাব, যে কারণে আমাদের দেখবেন পদে পদে থামানোর চেষ্টা করেছে। এই যে দেখলাম যে 3টা দলকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ সফরে গিয়েছেন, সেখানে কিন্তু যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আপনার তাদের কাছাকাছি পর্যায়ে কিন্তু দল রয়েছে। এমনকি তাদের মধ্যে যে 3টা দলের একটা দলের কথা যদি বলি, নাম বলছি না, তাদের থেকে কিন্তু বড় দল রয়েছে, তাদের প্রতিনিধি নাইনি। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করলাম আমরা। নুরুল হক নূর যিনি রিমান্ডের নির্যাতনের শিকারের পরে পুলিশের হাতে থাকা অবস্থায় হ্যান্ডকাপ করা অবস্থায় বলল যে সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। দেখেন আমি একটা ঘটনা বলি, বিএনপি নেতা শিমুল বিশ্বাস ছিলেন না, তার ভাই গণঅভ্যুত্থানের পরে একদিন অফিসে আসলো। অফিসে আসার পরে নুরুল হক নূরকে জড়িয়ে ধরে বলল, ভাই আমার মেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কখনো আন্দোলনে যায়নি, রাজনীতি করে না, আমার ভাই রাজনীতি করে, আমরা রাজনীতি করি, কিন্তু শুধুমাত্র আপনার এই ঘোষণা শুনে আমার মেয়ে আর ঘুরে থাকে নাই, আমার বউ বাচ্চা সবাই আন্দোলনে চলে গেছে। দেখেন যেদিন 6 আগস্ট নুরুল হক নূর কেরানীগঞ্জ কারাগার থেকে জামিন পায়, একই দিনে কিন্তু আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী সহ বিএনপি নেতারা বের হয়। আমি দেখেছি অসংখ্য বিএনপি নেতা, মানে রাস্তাতে যাওয়া যাচ্ছে না, তারা প্রত্যেকে নুরুল হক নূরকে দেখে স্যালুট জানিয়েছে। আর সবাই বলেছে যে ভাই আপনি বলেছিলেন 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, আমরা 10% ধাক্কা দিয়েছি। এটা বিএনপি নেতাকর্মীদের বক্তব্য, আপনি খোঁজ নিতে পারেন। সুতরাং আজকে যদি মনে করেন যে গণ অধিকার পরিষদের গ্রহণযোগ্যতা নাই, এই জন্য আমরা তাদের সাথে মিলতে চাচ্ছি বা তাদের গ্রহণযোগ্যতা নাই, দেখেন হ্যাঁ অনেক বিতর্ক সামনে এসেছে। যেহেতু আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2জন ছাত্র উপদেষ্টা তারা আপনার সরকারের যাওয়ার কারণে, যেহেতু তাদের নেক্সাসটা একই রকম, অনেকটা বলা যায় যে সরকারের ব্যর্থতার দায় তাদের উপর আসে, যে কারণে বা নানান অভিযোগ অনুযোগ, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বা সমন্বয়ের পরিচয় নানান ধরনের ঘটনা সারা দেশে ঘটেছে, যে কারণে মানুষ অনেকটা হতাশ হয়েছে। যে জায়গা থেকে তাদের নিয়ে হয়তো অনেকে প্রশ্ন তুলে, কিন্তু আমরা তুলতে চাই না। আমরা মনে করি না তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে, আমরা মনে করি আমাদের উভয়ের সম্ভাবনা রয়েছে। যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হলো গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হয়েছে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করেন এবং কিছু গ্রহণযোগ্য জনপ্রিয় যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের ফেসবুক পোস্টগুলো খেয়াল করেন, আমি নাম বলবো না, তারা এটাকে আসলে ভালোভাবে নিতে পারলো না। উপদেষ্টাদের মধ্যে থাকতে পারে, তো কেউ কেউ তো আমরা এক হয়ে যাই এটা চাই না, স্বাভাবিকভাবে থাকতে পারে, সরকারের মধ্যে থাকতে পারে এবং প্রশাসনের মধ্যে থাকতে পারে, যারা অন্য দলের রয়েছে তাদের মধ্যে থাকতে পারে। আমরা যদি দুটি দল এক হয়ে যাই তাহলে আমাদের সম্ভাবনা এখন যতটুকুই থাকুক না কেন আমার মনে হয় যে 100% বেড়ে যাবে। তো এই সম্ভাবনা নষ্ট করার জন্য অনেকে তো ওতে বসে আছে, অনেকে চাচ্ছে না যে আমরা এক হয়ে যাই, অনেকে চাচ্ছে না যে আমরা একসাথে কাজ করি। দেখেন তাদের মধ্যেও কেউ কেউ নেতিবাচক কথা বলছে, আমাদের মধ্যেও কেউ কেউ নেতিবাচক কথা বলছে। তো এই নেতিবাচক কথাগুলো থামানোর জন্য আমরা যারা শীর্ষ পর্যায়ে রয়েছে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছি। আমরা বলছি যেহেতু এক হওয়ার আলোচনা শুরু হয়েছে এবং ইতিবাচক ভাবে চলছে, তারাও সম্মত, আমরাও সম্মত, তারাও এক হতে চায়, আমরা এক হতে চাই, সুতরাং নেগেটিভ আলোচনা এই মুহূর্তে করা যাবে না। দেখেন আমার বক্তব্যগুলো খেয়াল করেন, আমি যেখানে আলোচনা করেছি নেগেটিভ কথা, কালকে বিবিসি বাংলায় দেখেন যে খবর এসেছে, আমার বক্তব্য দেখেন আর তাদের একজন নেতা বক্তব্য দিয়েছে, আমি অত্যন্ত পজিটিভ ভাবে বলেছি, কারণ আমি জানি যে রাজনীতিতে আমি তাদের সিনিয়র, সুতরাং আমাকে ওই জায়গাটা ধরে রেখে বক্তব্য দিতে হবে। আমি যদি তাদের মতো বক্তব্য দিই হবে না তো। এরপরে আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে ভাই একজনের বক্তব্য তো আপনি সব অন্যভাবে নিতে পারেন না। আমি বলেছি ওকে, তাকে তবে বলেন যে পজিটিভ কথা যাতে বলেন, মানে এই মুহূর্তে আমাদেরকে এক হতে হবে। সুতরাং আমি মনে করি যে অনেকে হয়তো চক্রান্ত করছে, চক্রান্ত করবে, থামিয়ে দিতে চেষ্টা করবে, কিন্তু যদি তাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব এবং আমরা যদি একটা জায়গায় আসতে পারি বা আন্তরিক থাকি বা ছাড় দিতে পারি তাহলে এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। তবে চক্রান্ত আছে, বড় ধরনের ষড়যন্ত্র চলছে যে আমরা যাতে এক হতে না পারি, এই ধরনের চক্রান্ত আছে। সেটা সরকারের কোনো উপদেষ্টা করতে পারে, সরকারের মধ্যে যারা আছে তারাও করতে পারে বা নাও করতে পারে, এই সম্ভাবনা তো এড়িয়ে দেওয়া যায় না। তবে আমি খুব হতাশ হয়েছি যাদেরকে ফেসবুকে মানুষ ফলো করে, যাদের কথা শুনে, বক্তব্য শুনে, তাদের কেউ কেউ এই জিনিসটাকে পজিটিভ ভাবে না দেখে তারা নেগেটিভ ভাবে দেখছে।